হংকংয়ে চারিদিকে মৃত্যুর মিছিল ছড়িয়ে পড়েছে এবং হঠাৎ করে হংকং এতটা নিউজের মধ্যে চলে আসলো কেন? যে হংকংয়ে মানুষ এত ঘুরতে যায়, কিন্তু আজকে এত মৃত্যুর মিছিল কেন বেরিয়ে গেল? এত মানুষের মৃত্যু কেন হলো? অনেকগুলো প্রশ্ন কিন্তু দাঁড়িয়েছে। এবং আমি এই আর্টিকেলটা সকালেই দেখেছিলাম, আজকে সকালেই, কিন্তু ভাবলাম যে কভার করব কিনা, বাট তারপরে যেভাবে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে, আমি ভাবলাম আপনাদের সামনে এই আর্টিকেলটা একটু আলোচনা করে নিই। আর্টিকেলটা কি হয়েছে, গোটা হংকংয়ে মৃত্যুর মিছিল হয়ে দেখা যাচ্ছে, স্তূপ হয়ে পরিণত হয়েছে। কি হয়েছে দেখুন, মানুষজন এইভাবে কান্নাকাটি করছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। ভীষণ গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল। সকলকে আমি রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অনেকগুলো সঠিক ইনফরমেশন পাবেন, কারণ এই আর্টিকেলটা নিয়ে নানান ধরনের ফেক নিউজ চারিদিকে ছড়ানো হচ্ছে। আমি জানেন আপনারা যে এই চ্যানেলে আমরা আর্টিকেল নিয়ে এনেই আলোচনা করে থাকি, অতএব আর্টিকেলকে বিশ্বাস করুন। দেখতে পাচ্ছেন এইগুলো তো সব কি হয়েছে, পরিষ্কার ছবি থেকে বোঝা যাচ্ছে যে এই বিল্ডিংগুলোতে আগুন লেগেছে। হংকংয়ে যে ব্যাপারটা হয়েছে, সেখানে একসঙ্গে 7খানা বিল্ডিং, মানে আমরা ফ্ল্যাট যেগুলোকে বলি, লম্বা লম্বা যে দেখতে পাচ্ছেন না, লম্বা লম্বা ফ্ল্যাট উঠে গেছে, একসঙ্গে 7খানা ফ্ল্যাটে আগুন লেগেছে। আর এই ফ্ল্যাটগুলো এতটাই লম্বা, শুনলে অবাক হবেন, 31 তলা পর্যন্ত লম্বা। 31 তলা। তাহলে এখানে ভাবুন কত মানুষ এখানে থাকতে পারে। হ্যাঁ, একবার জাস্ট ভেবে দেখুন তো কত মানুষ এখানে ছিল। আর যখনই আগুন লাগলো, ঠিক আছে, এবং এই আগুন লাগার পর মানুষজন কিন্তু বেরোতে পারলো না, আর সেখান থেকে মৃত্যুর সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। আর এখান থেকেই কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা, ভারতকে একটা লেসন শেখা দরকার, কারণ ভারতে যেভাবে আরবানাইজেশন বেড়েই চলেছে, তাতে বেশ কিছু জিনিস নজরে রাখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, হংকংয়ে এই ঘটনা কিভাবে ঘটলো? সবার আগে আমি হংকংয়ের পজিশনটা আমি আপনাদের দেখিয়ে দিই ম্যাপের মাধ্যমে। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন একটা ম্যাপ, প্রথমে এই ম্যাপটা দেখে নিন। এই ম্যাপটা প্রথম ক্লিয়ার হয়ে যায়। এই ম্যাপটা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে চীন, ঠিক আছে, নিচে দেখতে পাচ্ছেন সাউথ চীন রয়েছে, ঠিক আছে, ইস্ট চীন রয়েছে। ইস্ট চীন এবং সাউথ চীনের মাঝখানে হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইটুকু এলাকা, দেখে মনে হচ্ছে এইটুকু এলাকা, কিন্তু এটা এত বড়, ঠিক আছে, ম্যাপে তো এইটুকু দেখা যায়। এটা হচ্ছে হংকং। এই হংকংয়ের পাশেই দেখতে পাচ্ছেন তাইওয়ান, এখানে ইস্ট চীন, এখানে সাউথ কোরিয়া, এখানে নর্থ কোরিয়া, নিচে ফিলিপিন্স, এই যে দেখতে পাচ্ছেন এই এলাকাগুলো রয়েছে। এই যে ছোট্ট জায়গা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হংকং। আমি যে হংকংয়ের ম্যাপটা একটু জুম করে দেখাই, এই হংকংয়ে অনেকগুলো ডিস্ট্রিক্ট আছে, তার মধ্যে একটা ডিস্ট্রিক্ট হচ্ছে তাইপো। দেখতে পাচ্ছেন এই তাইপো, এই তাইপো ডিস্ট্রিক্ট, এই তাইপো ডিস্ট্রিক্টে অনেকগুলো আইল্যান্ড আছে, অনেকগুলো আইল্যান্ড আছে, একটা দুটো নয়, অনেকগুলো। হংকংয়ের মধ্যে আমরা অনেক আইল্যান্ড দেখতে পাবো, কিন্তু তাইপোর মধ্যে একটু বেশি সংখ্যক কিন্তু আইল্যান্ড রয়েছে। এবং এই আইল্যান্ডগুলোতে মানুষ এখানে বসবাস করে, এখানে থাকে। এটা হচ্ছে সম্পূর্ণ, যেখানে আগুনটা লেগেছে এই তাইপোতে, সম্পূর্ণ গভর্নমেন্ট হাউজিং কমপ্লেক্স, মানে সরকারি মানে হাউজিং আছে এখানে, সরকারি পয়সায় তৈরি করা হাউজিংগুলো কিন্তু এখানে আছে। বেশিরভাগ গভর্নমেন্ট কোয়ার্টার এখানেই রয়েছে হংকংয়ে। তো এইখানে গভর্নমেন্ট কমপ্লেক্সের ভেতরে আগুন লেগে যায় পরপর 7খানা বিল্ডিংয়ে, একটা দুটো নয়, ভেবে দেখুন, কিন্তু একটা দুটো নয়, পরপর পাশাপাশি থাকা 7খানা বিল্ডিংয়ে কিন্তু আগুন লাগে। আর এই ঘটনাটা হংকংয়ের টাইপো ডিস্ট্রিক্টের কোন জায়গায় হয়েছে? ওয়াংফু কোট নামক একটা জায়গা, সেই ওয়াংফু কোটেই কিন্তু এটা হয়েছে, ঘটনাটা কিন্তু ঘটেছে। আচ্ছা বেশ, আমরা আরও আর্টিকেলটাকে যদি আমরা আলোচনা করি, এই যে গভর্নমেন্ট কমপ্লেক্স ফোর্ট ছিল যেটা রয়েছে, এই কমপ্লেক্সের ভেতরে টোটাল 8খানা টাওয়ার ছিল, মানে 8খানা বড় বড় বিল্ডিং ছিল, ফ্ল্যাট থাকার মতো। তার মধ্যে 7খানাতে কিন্তু আগুন লেগেছে, এবং সাথে সাথে এগুলো সবাই ছিল 31 তলা পর্যন্ত। বলা হচ্ছে প্রায় 2000 ফ্ল্যাট ছিল এখানে, আর প্রায় 4800 লোক, মানে 4800 মানুষ এই কমপ্লেক্সের মধ্যে বসবাস করত যেখানে আগুনটা লেগেছে। এবার আসি আমি আর্টিকেলটার দিকে। দেখুন কি বলছে, ম্যাসিভ ফায়ার ব্রেক আউট অ্যাট রেসিডেন্সিয়াল বিল্ডিং ইন হংকং। দেখুন আর্টিকেলে এসেছে আর্টিকেলটা। এবার আমি আপনাদের সামনে যে বিষয়টা দেখাবো, দেখুন কিভাবে হংকংয়ের মধ্যে এই বিল্ডিংগুলো জ্বলছে। এই আগুনটা লেগেছে গতকাল ভারতীয় টাইম ঠিক দুপুর 2:51,
আজ সকাল পর্যন্ত আমি যখন দেখছিলাম আর্টিকেলটা, তখনও দেখছিলাম যে হ্যাঁ, তখনও কিন্তু আগুন জ্বলে যাচ্ছে। তাতে এই যে এত বড় বিল্ডিংয়ে আগুন লাগলো, তাতে হিউম্যান ইম্প্যাক্ট কী কী হতে পারে? দেখুন, সবার প্রথমে যে বিষয়টা আলোচনা করে নিই, এখানে একসাথে প্রচুর মানুষের প্রাণ গেছে। এই মুহূর্তে যা খবর আসছে, 44 জন মানুষের মৃত্যু ঘটেছে এবং 300রও বেশি মানুষ নিখোঁজ আছে। 300রও বেশি, সংখ্যাটা ভাবতে পারছেন? মানে শরীর কেমন করছে শুনে যে 300'র বেশি মানুষ নিখোঁজ, খুঁজেই পাওয়া যাচ্ছে না। এবং আরেকটা রিপোর্ট এসেছে, একজন ফায়ার ফাইটার মানে ফায়ার ব্রিগেডের মানুষ, উনিও কিন্তু এখানে ডেড হয়েছেন, মারা গেছেন আগুন নেভাতে গিয়ে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে, এই আগুন না দেখতে পাচ্ছেন, এই আগুনগুলো দেখতে পাচ্ছেন, এটা তো ওপর দিকে আছে, এটা গ্রাউন্ড নিচের দিকে, এই আগুন না ফ্ল্যাটের ভেতরে ভেতরে গিয়ে ঢুকে গেছে। প্রবলেমটা এখানে হয়েছে যে ফ্ল্যাটের ভেতরে ঢুকে গেছে এবং এই আগুন এখনো পর্যন্ত নিভছে না কেন? এর পেছনে অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলো আমরা এক এক করে আলোচনা করে দিই। কারণ এই বিল্ডিংগুলো এত উঁচু উঁচু বিল্ডিং না, যেখানে নিচে থেকে নেভাতে নেভাতেই তো ওপরে যাবে, তাই নিচে থেকে নেভাতে পারছে না এবং নেভাতে এখন অনেকটাই সক্ষম হয়েছে, অনেকটাই এখন সক্ষম। আর এই বিল্ডিংগুলো বিশাল উঁচু। আর এই আগুন লাগলো কিভাবে? দেখুন, আগুন লাগলো কিভাবে সেটা অনেকগুলো তদন্ত চলছে, কিন্তু বেসিক যে মানে তথ্যটা আসছে, এই যে পুরো ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন, এই পুরো ফ্ল্যাটে কনস্ট্রাকশনের কাজ চলছিল। কনস্ট্রাকশনের কাজ যখনই চলছে এই ফ্ল্যাটের মধ্যে, দেখবেন ফ্ল্যাটে যখন কনস্ট্রাকশন কাজ হয় না, নিচে থেকে ওপর পর্যন্ত কাজ হয় এবং বাঁশ দিয়ে নিচে থেকে ওপর পর্যন্ত মানে 31 তলা পর্যন্ত বাঁশ দিয়ে বাঁধা ছিল। এবার যেমন রং করার জন্য করে না, ওঠে না, তো সেটাই করা হয়েছিল এবং হঠাৎ করে সেখানে কোনো কারণবশত একটা বিল্ডিংয়ে আগুন লেগে যায়। কারণ গোটা বিল্ডিংটাতে বাঁশ দিয়ে ঘেরা ছিল, কনস্ট্রাকশন কাজ চলছে, তো একটা বিল্ডিংয়ে আগুন লেগে যায়। আর যখনই একটা বিল্ডিংয়ে আগুন লেগে যায়, এই আগুনটা কিন্তু মুহূর্তের মধ্যে আরেকটা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। কিভাবে ছড়ালো? কারণ যদি আমি দেখি যে, আমি আপনাদের এখানে একটা জিনিস খুব ভালোভাবে দেখিয়ে দিই। ধরুন এখানে একটা বিল্ডিং রয়েছে, হ্যাঁ, আর এখানে একটা বিল্ডিং রয়েছে, দুটো পাশাপাশি বিল্ডিং রয়েছে, তাহলে আগুন লাগার সম্ভাবনা বেশি, একটাতে লাগলে আরেকটাতে ছড়িয়ে যাবে। কিন্তু এদের দুজনের মাঝে যদি একটা গ্যাপ থাকতো, তাহলে আগুন লাগার সম্ভাবনা সব থেকে কম ছিল। কিন্তু কোনো স্পেস ছিল না, কারণ টাওয়ারগুলো পাশাপাশি টাওয়ার ছিল, একটার সঙ্গে একটা লাগা, আরেকটার সঙ্গে আরেকটা লাগা। ঠিক আছে, যার ফলে স্পেস ছিল না বলে টাওয়ার আগুন লেগেছে। সাথে সাথে যে বিষয়টা মানে বলা হচ্ছে যে কনস্ট্রাকশনের কাজটাকে ইম্পর্টেন্ট বলা হচ্ছে এবং সেই সময় প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছিল, যার ফলে আগুনে ফুলকি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ছড়িয়ে পড়েছে এবং সাথে সাথে ড্রাই ওয়েদারও ছিল, এটাও রিপোর্টে এসেছে। এবং তারও সাথে সাথে যে হাই রাইজ বিল্ডিং ছিল, অনেক উঁচু উঁচু বিল্ডিং ছিল, যেখানে একটা থেকে আরেকটা আগুন কিন্তু ছড়িয়ে পড়েছে। এবার আগুন নেভাতে প্রবলেম কোথায় হচ্ছে, আগুন নেভাতে প্রবলেম কোন জায়গায় হচ্ছে সেটা আমরা একবার আলোচনা করিনি, কোন জায়গায় প্রবলেম হচ্ছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে বিল্ডিংগুলো অনেক উঁচু উঁচু বিল্ডিং এবং সাথে সাথে ফায়ার ফাইটার যেতে পারছে না, কারণ বলা হচ্ছে যে এই বিল্ডিংয়ে যখন আগুন লেগেছে না, গ্রাউন্ড লেভেলে কিন্তু আগুনটা লেগেছে বেশি এবং গ্রাউন্ড লেভেল থেকে ওপর দিকে উঠছে। এইদিকে বুঝতে পারছেন যে এখান থেকে পর্যন্ত উঠে গেছে, তো ছবিতে এইটুকু মনে হচ্ছে কিন্তু বিশাল বড় বড়, তো এখান থেকে ওপর দিকে উঠে গেছে, যেখানে আগুন নেভানোর চাপ কিন্তু প্রবলেম হচ্ছে, যে একটা জায়গায় গ্রাউন্ড থেকে ওপরে উঠে গেছে, বলে ওপরকার মানুষ নিচে নামতে পারছে না, যার ফলে 300-এরও বেশি মানুষ নিখোঁজ। এবং সাথে সাথে ওপর যেই ভেতরে ঢুকছে ফায়ার ফাইটার মানুষরা, ঠিক আছে, তখনই কিন্তু বলছে যে তারা মারাত্মক লেভেলের টেম্পারেচার হাই আছে, প্রচণ্ড গরম এবং সাথে সাথে মেটাল এবং কাঁচ ফেটে আসছে এবং তাদের দিকে আসছে, যেখানে আরও ওপরে যাওয়ার ক্ষেত্রে আরও বড় সমস্যা এবং আগুন নেভানোর ক্ষেত্রে আরও একটা বড় সমস্যা, যেখানে বলা হচ্ছে প্রায় 1800 মতো ফায়ার ফাইটার মানুষ এখানে কাজ করছেন, আগুন নেভানোর কাজে আছেন এবং 128টা ফায়ার ট্রাক মানে ওই জল ট্যাঙ্কি নিয়ে যায় না ফায়ার ব্রিগেড, ওই জল ট্যাঙ্কি নিয়ে গেছে 128টা এবং 57টা অ্যাম্বুলেন্স ইনস্ট্যান্ট রয়েছে এখানে পরিষ্কারভাবে তারা বলে দিয়েছে। এবং বলছে মাল্টিপল টাওয়ারে যখন আগুন লেগেছে তখন এতটা রিসোর্স ইনস্ট্যান্ট ওখানে ছিল না, যার ফলে কিন্তু এখনও কিন্তু আগুন জ্বলেই যাচ্ছে, যেখানে প্রায় 300 বেশি মানুষ মিসিং আছে।
আচ্ছা এই বিল্ডিংয়ে তাহলে কি মানে রিপোর্ট কি বলছে? দেখুন এই বিল্ডিংগুলো না তৈরি হয়েছে, হাউজিং কমপ্লেক্সটা তৈরি হয়েছে 1983-তে, প্রায় 40 বছর পুরনো বিল্ডিং, যেখানে 2016 সালে ইন্সপেকশনে কাজ হয়েছিল এবং 2016 সালে ইন্সপেকশনে কাজ হওয়ার পর এগুলোকে মেনটেনেন্স এবং এগুলোকে খালি করা অর্ডার দেওয়া হয়েছিল। কিন্তু ওই হাউজিং কমপ্লেক্সে যারা ছিল তারা অ্যাপ্রুভাল দিয়েছিল যে এগুলোকে রিপেয়ার করলে ঠিক হয়ে যাবে, যেখানে হংকং গভর্নমেন্টে একটা প্রচুর টাকা ইনভেস্ট হয়েছিল, যেখানে রিপেয়ারের কাজ চলছিল। এবং সাথে সাথে যদি আমরা দেখি এই বিষয়টা নিয়ে, চীনের প্রেসিডেন্ট সি জিনপিং কি বলছেন? সি জিনপিং বলছেন যে তিনি দুঃখ প্রকাশ করেছেন এই ঘটনাটার জন্য। এবং সাথে যদি আমরা আরেকটু দেখি এখানে, যে আমরা আরেকটা জিনিস দেখতে পাবো যে হংকংয়ের মধ্যে এরকম লেভেলে যে আগুন লাগা, এটা আজকে নয়, আজ থেকে প্রায় 17 বছর আগেও নাকি এরকমই আগুন লেগেছিল, এরকমই কিন্তু নিউজে কিন্তু এসেছিল যে একটা রিপোর্ট। এবং সাথে সাথে পুরো আর্টিকেলটা আমি আপনাদের সামনে আলোচনা করে দিলাম। এবং এখানে আরেকটা কথা বলি আমি আপনাদেরকে, যদি আপনার মনে হয় যে আপনি আর্থিকভাবে পিছিয়ে, আপনি উচ্চ শিক্ষিত হয়েও বাড়িতে বসে আছেন, আপনি মাধ্যমিক পাস করেছেন, আপনার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, তাহলে ভগবান কিন্তু আপনাকে নিজের লাইফ গ্রো করার, ফিউচার উজ্জ্বল করার রাস্তা কিন্তু আপনাকে দেখিয়ে দিল। কিভাবে বলবেন? সেটা হচ্ছে এআই শিখুন, হাতের শিক্ষা এআই। 2 মাস ধৈর্য ধরে থাকুন। অনেক তো জীবনে কষ্ট করেছেন, অনেক তো জীবনে ওর কাছে কথা শুনেছেন টাকার জন্য, চিন্তা নেই, এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখুন, মাত্র 2 মাসের কোর্স। যে কোর্সটা করে আপনি প্রথম দিকে হয়তো 40-50 হাজার টাকা ইনকাম করবেন, কিন্তু একজন এআই এক্সপার্ট হিসাবে যখন আপনি হয়ে যাবেন, মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করা আপনার জন্য কোনো ব্যাপার না। অতএব এআই শিখুন, সকলে মিলে এআই দিয়ে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করে নিন। এবং এআই শেখার জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, 9333281334। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান, আমাদের টিম অ্যাডমিশনের সমস্ত ব্যাপারে আপনাকে হেল্প করে দেবে। কোর্স ফিস হচ্ছে 5650 টাকা। যারা আপনার ফিউচার উজ্জ্বল দেখতে চান, অতি অবশ্যই এআই নিয়ে নিন এবং এআই আজ থেকেই ক্লাস করা শুরু করে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান হাব, যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।